একটাই ঘর, দোতলায়, ছাদের ওপর। ঘর খুব বড়, একজন কেন 5 জন হাত পা ছড়িয়ে থাকতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া ছাদটাও বড়। শহরের পাড়াটা বেশ নিরিবিলি, গাছপালা অনেক। এই বাড়ির চারপাশেও গাছ। ভেতরে একটা ছোট মতো বাগান রয়েছে, তবে সে বাগানে ফল ফুলের গাছ কিছু নেই, শুধুই আগাছা। থাকার মধ্যে রয়েছে শুধু ঝাঁকড়া একটা নারকেল গাছ। গাছটা বাড়ির গা ঘেঁষে একেবারে ছাদ পর্যন্ত উঠে এসেছে। ছাদের ছোট্ট পাঁচিল টপকে ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে ছাদের ওপর। বাড়ি দেখে প্রসাদ বাবুর মনটা ভালো হয়ে গেল। ভগ্নিপতি কিঙ্কর আর বোন ছন্দাকে মনে মনে ধন্যবাদ জানালেন। এ বাড়িটায় না আসলে মস্ত বোকামি হয়ে যেত। এমন চমৎকার ঘর, এমন চমৎকার ছাদ কোথাও পাওয়া যাবে না। এরপরেও প্রসাদ বাবুর মন হালকা খচখচ করে উঠল। কারণ কি? কারণ 54 বছরের প্রসাদ বাবু একজন ভীতু মানুষ। অন্ধকার ঘর, খাটের তলার খুটখাট, দরজার খ্যাঁচখ্যাঁচে তিনি চমকে ওঠেন। তাই ছাদ দেখেও একটু ঘাবড়ে গেছেন। ছোটদের ভূতের ভয় মানায়, কিন্তু বড়রা ভূতে ভয় পেলে সেটা বিরাট একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়। আমাদের এই প্রসাদ বাবুর বেলাতেও তাই হয়েছে। সবাই তার ভূতের ভয় নিয়ে মজা করে। হয়তো কোনো একদিন আপিসে ফাইল নিয়ে ক্যাশ ডিপার্টমেন্টে গেছেন। সেখানে কাজ করেন শিশির বাবু। তিনি ফাইল সরিয়ে নিচু গলায় বললেন, হিসেব টিসেব পরে হবে দাদা, আগে বলুন কাল রাতে ওরা কেউ এসেছিল নাকি? প্রসাদ বাবু অবাক হয়ে বলেন, কারা? রাতে কারা আসবে? শিশির বাবু ঝুঁকে পড়বেন, আরো গলা নামিয়ে বলবেন, আরে বাবা, রাত বিরেতে আপনার কাছে যারা আসে তাদের কথা বলছি। ওই যে লম্বা লম্বা হাত, উল্টো দিকে গোড়ালি, কেউ এসেছিল নাকি? প্রসাদ বাবু শুনে হেসে উঠলেন। ঠাট্টা করছেন? শিশির বাবু হেসে ফেললেন, বললেন, না না, ঠাট্টা করব কেন? ভূত খুব সিরিয়াস একটা বিষয়। সিরিয়াস বিষয় নিয়ে কখনো ঠাট্টা করা যায়? আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ছে, সেও ঠিক আপনার মতো ভূত নিয়ে হাসি ঠাট্টা একেবারে সহ্য করতে পারে না। আপিসের বাইরেও একই কাণ্ড। পাড়াতেও অনেকে তার ভয়ের কথা জানে। সেদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরছিলেন প্রসাদ বাবু। গলির মোড়ে জটলা করে দাঁড়িয়েছিল পাড়ার ছোকরারা। প্রসাদ বাবুকে দেখে চুপ করে গেল। পল্টু গম্ভীর গলায় বলল, প্রসাদ কাকু নাকি? প্রসাদ বাবু থমকে গেলেন, বললেন, কিছু বলবে পল্টু? পল্টু সিরিয়াস গলায় বলল, না তেমন কিছু নয়, আপনাকে একটু সাবধান করে দিচ্ছিলাম। সাবধান? কিসের জন্য? গোলমাল টোলমাল কিছু হয়েছে নাকি? পল্টু গলা গম্ভীর করে বলল, না এখনো হয়নি, তবে হতে পারে। আজ অমাবস্যা কিনা, ভূতের ফেভারিট তিথি। এই জন্য আপনাকে বলছিলাম সাবধানে থাকবেন কাকু। ছেলেরা সবাই হেসে উঠল। প্রসাদ বাবু মাথা নামিয়ে হাঁটতে লাগলেন। শুধু বাইরের লোক নয়, নিজের লোকেরাও প্রসাদ বাবুকে ছাড়ে না। আসানসোল থেকে বিচ্ছু ভাগ্নে ফোন করে বলে,
মামা, নেট সার্চ করে দেখলাম জাপানে একটা দারুণ জিনিস বেরিয়েছে, ঘোস্ট লক। ভূত ঠেকাতে তালা, জানলা দরজায় লাগালে ঘরে ভূত ঢুকতে পারবে না। যদি বলো তো একটা অর্ডার করে দিই। প্রসাদ বাবুর রাগ হয়, ইচ্ছে করে ভাগ্নেকে ধমক দিই, কিন্তু পারেন না, কারণ দোষ তো আর অন্য কারোর নয়, দোষ তার নিজের। বুড়ো বয়সে ভূতে ভয় পেলে সকলেই রসিকতা করবে, ব্যাপারটাও বিচ্ছিরি। বয়সকালের নানা অসুখ আছে, বাত, দাঁত ব্যথা, কান কটকট, সেসবের ওষুধ আছে। ভূতের ভয় কাটানোর কোনো ওষুধ নেই। প্রসাদবাবু রোজই মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এবার মনে জোর এনে ভয়ের অসুখ সারাবেন, কিন্তু পারছেন না। কি লজ্জার কথা। প্রসাদবাবুর পুরো নাম প্রসাদ রঞ্জন প্রামাণিক, সহজ সরল ছাপোষা মানুষ। কলকাতা থেকে বেশ খানিকটা দূরের এই শহরে ছোটখাটো একটা চাকরি করেন। ঠিক সময়ে অফিসে আসেন, টিফিনের সময় আপিসের নিচে নেমে ফুটপাতের দোকান থেকে টোস্ট আর কলা কিনে টিফিন সারেন। সহকর্মীরা বলেন, ও প্রসাদ দা, পাউরুটি কলা ছেড়ে একদিন অন্য কিছু হবে নাকি? একটা ফিশ ফ্রাই বলি। প্রসাদবাবু অল্প হেসে দুপাশে মাথা নাড়েন, বলেন, না ভাই, আমার এই পাউরুটি ভালো। প্রসাদবাবু সাধারণ খাবার পছন্দ করেন, সাধারণভাবে থাকেন, যাকে বলে সিম্পল লিভিং। বিয়ে থা করেননি, নিজের লোক বলতে বোন ভগ্নিপতি, তারা থাকে আসানসোলে। কিছুদিন আগে পর্যন্ত প্রসাদবাবু সুখে আছি নামে একটা মেস বাড়িতে ছিলেন, স্টেশনের ঠিক পাশেই। বাড়িটা অতি পুরনো। মেসের মালিক সারাবো করছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। একদিন সকালে সুখে আছিতে একটা কাণ্ড ঘটল। খাওয়ার ঘরে সবাই খেতে বসেছে, অফিস যাওয়ার তারা। হঠাৎ ছাদ থেকে ঝিরঝির করে বালি সুরকি ডাল মাছের ঝোলের ওপর ঝরে পড়তে লাগলো। মেসের মালিক চিৎকার করে উঠলেন, ভূমিকম্প, ভূমিকম্প! খাওয়া টাওয়া ফেলে সবাই ছুটল বাড়ির বাইরে। দুজন ভাতের থালাও হাতে নিয়ে ছুটল। একটু পরেই বোঝা গেল ভূমিকম্প টুমিকম্প বাজে কথা। পুরনো মেস বাড়ি এবার ভেতর থেকেও ভেঙে পড়তে শুরু করেছে। চুন সুরকি ফেলে ওয়ার্নিং দিচ্ছে। এরপর মাথায় ইট পাথর লোহা লক্কর ফেলবে। এরপরই সুখে আছি মেস খালি করে মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে, বছর খানেকও লাগতে পারে। যারা মেসে ছিলেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে নিলেন। এই ছোট শহরে আর দ্বিতীয় মেস নেই। কেউ গেলেন আশেপাশের আত্মীয়র বাড়িতে, কেউ দল বেঁধে বাড়ি ভাড়া করলেন, কেউ আবার হোটেলের ঘর নিলেন। প্রসাদবাবুও তাই করলেন। অফিসের কাছাকাছি একটা হোটেলে উঠলেন, কিন্তু খরচ পোষাতে পারলেন না। তার উপর হোটেলের খাওয়াও তার একেবারে সহ্য হলো না। সারাদিন ঢেকুর ওঠে। এরকম সময় আসানসোলে বসেই বাড়িটার ব্যবস্থা করে দিল কিঙ্করা ছন্দা। বাড়ির মালিক আসানসোলে চাকরি করেন, পরিবার নিয়ে সেখানেই থাকেন। 1 বছর হলো বাড়িটা ফাঁকা পড়ে আছে। অনেক দিন ধরে নিজের একজন পছন্দসই ভাড়াটে খুঁজছিলেন।
ছাদের ঘরে থাকবেন। বয়স্ক মানুষ যিনি ভাড়া থাকবেন অথচ পুরোপুরি ভাড়াটে হবেন না। বাড়িটা একটু দেখভালও করবেন। ছেলেপিলেরা পাঁচিল টপকে বাগানে ঢুকলে ধমক দেবেন। ভবঘুরেরা বারান্দায় উঠে আস্তানা গাড়তে চাইলে তেড়ে যাবেন। রোববার করে লোক ডেকে বাগানের আগাছা কাটাবেন। প্রস্তাবটা লুফে নিল কিঙ্কর, কারণ ভাড়া অতি যৎ সামান্য। কিঙ্কর প্রসাদবাবুকে টেলিফোনে সব বলল। প্রসাদবাবু বললেন, বাড়ি দেখভাল করতে হবে মানে? এটা আমার পছন্দ নয় কিঙ্কর, উটকো ঝামেলা। কিঙ্কর বিরক্ত গলায় বলল, চুপ করুন। বাড়ি দেখভাল মানে কি আর লাঠি হাতে রাত জেগে পাহারা দেওয়া? একটু আধটু হাঁক ডাক দিলেই হবে। বাড়ির মালিক ভয় পাচ্ছে খালি বাড়ি দেখে এরপর চোর ডাকাত দরজা জানলা খুলে নিয়ে না যায়। এই জন্যই একজনকে চাইছে। বছর খানেক আগে এই বাড়িতে কি যেন একটা গোলমাল হয়েছিল, তারপর থেকে বাড়ি বন্ধ। প্রসাদবাবু ঢোক গিলে বললেন, কি গোলমাল? ভগ্নিপতি আরো বিরক্ত হয়ে বললেন, আমি জানি না, আপনি বোনের সঙ্গে কথা বলুন। ছন্দা টেলিফোন ধরে দাদার উপর রাগ দেখালো, বলল, কি গোলমাল জেনে তোমার কি হবে দাদা? প্রসাদবাবু মিনমিন করে বললেন, চুরি টুরি নয় তো? চুরি, ডাকাতি, খুন যাই হোক, তোমার কি কিচ্ছু না? তোমার সস্তায় বাড়ি চাই। ব্যাস, সব গোলমাল মিটে গেল। এই সপ্তাহেই মালপত্র নিয়ে ওখানে চলে যাবে। ওই ঘর কিন্তু মোটেও ফাঁকা থাকবে না, এই বলে দিচ্ছি। দেখবে তোমার পুরনো মেসেরই কেউ ডবল ভাড়া দিয়ে নিয়েছে, তখন মাথা চাপড়াতে হবে। আজই তোমার ভগ্নিপতি বাড়ির মালিককে 1 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিচ্ছে। পরশুর মধ্যেই লোক মারফত তোমার কাছে চাবি চলে যাবে। শুনেছি নিরিবিলি জায়গা, ছাদের উপর ঘর বলে রোদ হাওয়াও ফ্রি, কোনো ঝামেলা নেই। তুমি মেস বাড়ির অন্ধকার ছোট ছোট ঘরে থাকতে বলেই তোমার ওইসব ভূত-টুতের ভয়। খোলামেলা জায়গায় থাকবে, আজে বাজে ভয়ও পালাবে। তাছাড়া খাওয়া নিয়ে চিন্তা নেই। ওই বাড়িতে একসময় কাজ করতো বিনার মা, সে তোমার রান্না বান্না করে দেবে, আমি বলে রাখবো। প্রসাদবাবু বললেন, বাড়িতে গেলাম না আর তার আগেই রান্নার লোক ঠিক করে ফেললি? ছন্দা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। বলল, তুমি অত ভেবো না, আমি নিজে গিয়ে তোমার নতুন বাড়ি গুছিয়ে দিয়ে আসবো। ওকে ছুটি নিতে বলেছি। প্রসাদবাবু বুঝলেন আর কোনো উপায় নেই। বোন ভগ্নিপতি ঠিক করে দেওয়া বাড়িতেই উঠতে হবে। বেচারিরা অত দূর থেকে বাড়ি খুঁজে দিয়েছে, এটাও একটা কথা। দিন তিনেক পর এক ভোরবেলা মালপত্র নিয়ে নতুন বাড়িতে উঠলেন প্রসাদবাবু। এসে দেখলেন সত্যিই অসুবিধের কিচ্ছু নেই। একতলা বাড়ি, নিচটা বড় বড় তালা দিয়ে বন্ধ। পাশ দিয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে লোহার সিঁড়ি। উঠে গেলে ছাদ, একপাশে ঘর। ঘর দেখে প্রসাদবাবু চমকে উঠলেন। ঘর তো বিরাট, এসে খেলে গড়াগড়ি দিয়ে থাকতে পারবেন। ঘরের কোনায় খাট, খাটের মাথার কাছে জানলা, জানলা খুলতেই ছাদ, সেটাও বড়। ভোরের নরম রোদ পড়ছে। নারকেল গাছটা ঝুঁকে আছে শান্ত ভঙ্গিতে, একটু একটু দুলছে। বাহ! অল্পক্ষণের মধ্যেই মনের খচখচানি দূর হয়ে গেল প্রসাদবাবু। তিনি মনে মনে ঠিক করলেন এবার বদলে যাবেন। ভূত-টুতের ছেলে মানুষই মাথা থেকে ঝেড়ে ফেলবেন একদম। সবাই চমকে যাবে, হাসি ঠাট্টা বন্ধ হয়ে যাবে। আজ সন্ধেবেলা অফিস থেকে ফিরে মাদুর পেতে ছাদটায় খানিকক্ষণ বসে থাকলে কেমন হয়?
বেলা একটু বাড়তেই 11-12 বছরের একটা মেয়ে এসে হাজির হলো। মিষ্টি দেখতে, গায়ে একটা ফুলকাটা ফ্রক, ঘাড়ের দুপাশে দুটো বিন্নি ঝুলছে, তাতে লাল রঙের সস্তার ফিতে, কপালে ছোট্ট একটা কালো টিপ। প্রসাদবাবু বললেন, তুই কে? মেয়েটা হাসি হাসি মুখে বলল, আমি বীণা। প্রসাদবাবু বললেন, বীণাকে? মেয়েটা ফিক করে হেসে বলল, বীণার মায়ের মেয়ে। প্রসাদবাবুর এবার মনে পড়ে গেল, বীণার মা মানে যে মহিলা তার রান্না করবে। প্রসাদবাবু বললেন, তোর মা কোথায়? বীণা বলল, মায়ের জ্বর হয়েছে, আমায় বললে তুই গিয়ে রান্না করে দিয়ায়, নইলে নতুন মানুষ বিপদে পড়বে। প্রসাদবাবু অবাক হয়ে বললেন, তুই কি রান্না করবি এইটুকু মেয়ে? বীণা একটু হেসে বলল, এইটুকু মেয়ে বলে এইটুকু রান্না পারবো। ভাত, ডাল, আলু ভাজা চলবে। প্রসাদবাবু মেয়েটার কথা শুনে মজা পেলেন, বললেন, ডাল ভাতে খুব হবে। তুই বেশ গুছিয়ে কথা বলতে পারিস তো বীণা। গুছিয়ে রান্নাও করতে পারি। প্রসাদবাবু হাসলেন, বললেন, তুই কথায় কথায় হাসিস কেন? বীণা এক মুখ হেসে বলল, মনে হয় হাসির রোগ আছে। প্রসাদবাবু চোখ পাকিয়ে তাকালেন। বীণা রান্নাঘরে ছুটে পালালো। রান্নাঘর পাশেই। বীণা ছুটে যাওয়ার সময় একটা ঝমঝম আওয়াজ পেলেন প্রসাদবাবু। মেয়েটা ঘুঙুর পড়েছে নাকি? কই চোখে পড়ল না তো। কে জানে, ছোট মেয়েরা ছুটোছুটি করলে বোধ হয় এরকম ঘুঙুরের আওয়াজ হয়। প্রসাদবাবু হেসে ফেললেন। অফিস যেতে হবে। খানিক পরে খবরের কাগজ রেখে স্নানে গেলেন। এ বাড়িতে জলের সমস্যা নেই, সময় নিয়ে স্নান করা গেল। সুখে আছি মেশে জলের টানাটানি ছিল, মাথা পিছু 1 বালতি পাওয়া যেত। খেতে বসলেন প্রসাদবাবু। বীণা রান্না খারাপ করেছে, সবেতেই গাদাখানেক চিনি। ছোট মেয়ে, কতটা আর পারবে। খাওয়ার শেষে প্রসাদবাবুকে মুখ ধোয়ার জল এগিয়ে দিল বীণা। বলল, রান্না ঠিক হয়েছে? প্রসাদবাবু বললেন, ঠিক আছে। রাতে রুটি করতে কখন আসবি? বীণা বলল, আমি আর আসবো না, রাতে রুটি তরকারি করে গেলাম, কাল থেকে মা আসবে, বীণার মা। বীণার হাসি শুনে প্রসাদবাবুর ভালো লাগলো, তবু বললেন, ফাজিল মেয়ে আবার হাসে। চর খাবি এবার। ঠিক আছে, তুইও মায়ের সঙ্গে মাঝে মধ্যে চলে আসিস। এই জানি মা আমাকে আসতে দেবে কিনা, মনে হয় না দেবে। প্রসাদবাবু বললেন, আমি বলে দেব। প্রসাদবাবু অফিস যাওয়ার জন্য বেরিয়ে ঘরে তালা দিলেন। বীণা দাঁড়িয়েছিল ছাদের এক কোণায়। প্রসাদবাবু বললেন, কি রে, বাড়ি যাবি না? আমি তো থাকবো এখানে, এই বেশিক্ষণ না, খানিকক্ষণ। 2 আঙ্গুল ফাঁক করে খানিকক্ষণ সময়টা দেখালো বীণা। প্রসাদবাবু বুড়ো কুচকে জিজ্ঞেস করলেন, থাকবি? কি করবি? বীণা আবদারের ঢঙে বলল, সাথে খেলবো। বাড়ি গিয়ে খেল। বিনুনি ঝাঁকিয়ে বীণা বলল, না, খেলতে দেবে না, আবার কাজে পাঠিয়ে দেবে। এমনিতেই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে প্রসাদবাবু। এখন মনটা আরো নরম হয়ে গেল। আহারে, ছোট মেয়ে কাজকর্ম করে খেলতে চাইছে। হেসে বললেন, সে না হয় থাকবি, কিন্তু খেলবি কার সঙ্গে? একা? বীণা উৎসাহ নিয়ে বলল, একাই খেলবো, ছক কেটে এক্কা দোক্কা খেলবো। আর ওই যে গাছটা আছে, নারকেল গাছটা, ওর সঙ্গেও খেলবো।
দেখো না, আমার সঙ্গে খেলবে বলে একেবারে ছাদে উঠে এসেছে। আমরা হাত ধরাধরি করে নাচবো, লাফাবো, দুজনে আগেও খেলেছি। এগিয়ে গিয়ে গাছের পাতাগুলো ধরে নাড়া দিল বিনা। ডালপালা দুলে উঠল, সাড়া দিল। প্রসাদবাবু মনে মনে বললেন, পাগল মেয়ে। মুখে বললেন, ঠিক আছে, খেল, আমি চললাম। তুই যখন যাবি সিঁড়ির মুখের গ্রিলের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবি। আর তোর মা যেন কাল তাড়াতাড়ি আসে, দেরি হলে আপিসে লেট হয়ে যাবে। লোহার সিঁড়ি বেয়ে নিচে নামার সময় প্রসাদবাবু গুনগুন করে গান করতে লাগলেন। কত বছর পর যে তিনি নিজের মনে গান করলেন। অফিসের কাউকে নতুন বাড়ির কথা ভাঙলেন না প্রসাদবাবু। তিনি ঠিক করেছেন রবিবার সন্ধেবেলা অফিস আর সুখে আছি মেসের কয়েকজনকে ডাকবেন। ছাদে বসে গল্পগুজব হবে, সঙ্গে চা আর একটা করে ফিশ ফ্রাই। একটু খরচ হয়ে যাবে ঠিকই, তা হোক। চমৎকার বাড়ি দেখাতে একটু খরচ করতে হয়। বিনার মাকে বলতে হবে মেয়েটাকে যেন সেদিন সঙ্গে নিয়ে আসে, সবাইকে চা দেবে। অফিস থেকে বেরোনোর সময় ভগ্নিপতিকে একটা ফোন করতে গেলেন প্রসাদবাবু। বাড়িটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। ফোনে পাওয়া গেল না। ঠিক আছে, কালই হবে, তাড়াহুড়োর কিছু নেই, বরং একটা রাত কাটুক। বাড়ি ফিরে প্রসাদবাবুর মন আরো ভালো হয়ে গেল। ছাদটা একেবারে ঝকঝক করছে, বোঝাই যাচ্ছে বিনার কাজ। খেলা শেষে ঝাড় দিয়ে গেছে। একপাশে ইট দিয়ে আঁকা এক্কা দোক্কা খেলার অস্পষ্ট ছক। প্রসাদবাবু মুচকি হাসলেন। নিজের হাতে চা বানিয়ে এনে ছাদের মাদুর পেতে বসলেন। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঘরে ফেরা পাখির কিচিরমিচির ডাক। ধীরে ধীরে সন্ধে নামলো। আকাশ ভরা তারা, মস্ত বড় চাঁদ। নারকেল গাছের পাতায় হাওয়া লেগে ফিস ফিস আওয়াজ হচ্ছে, বেশ লাগছে। এভাবে আকাশ, গাছপালা, পাখি অনেকদিন দেখা হয়নি। না, কিঙ্কর আর ছন্দা কাজটা ভালো করেছে। প্রসাদবাবু হাত বাড়িয়ে নারকেল গাছের পাতা ছুলেন। পাতার দল হাওয়ায় সরসর করে সরে গেল, ফিরে এলো আবার, যেন প্রসাদবাবুর সঙ্গে খেলতে চাইছে। অনেক রাত পর্যন্ত ছাদে বসেই রইলেন প্রসাদবাবু। নিজেই অবাক হয়ে গেলেন। কই, ভয় টয় কিছু করছে না তো? ভয় সব পালিয়ে গেছে নাকি? নিশ্চয়ই পালিয়েছে। ছন্দা ঠিকই বলেছে। এতদিন অন্ধকার গুপচি ঘরে থাকতে থাকতে মনের ভেতরেও অন্ধকার বাসা বেঁধেছিল। এই খোলামেলা পরিবেশ তাকে মুক্ত করেছে। প্রসাদবাবু মনে মনে হেসে উঠলেন। না, ভয় পালায়নি। ভয় ফিরে এলো অনেক রাত্রে। তবে সেটা প্রসাদবাবুর পরিচিত ভয় নয়, অপরিচিত ভয়। অনেক তীব্র, হাড় হিম হয়ে যাওয়া ভয়। রাত তখন কটা? একটা নাকি দুটো? নতুন বাড়িতে সাধারণত প্রথম দিন ঘুম আসতে দেরি হয়। এই বাড়িতে প্রসাদবাবু কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল এক ধরনের অস্বস্তিতে,
প্রসাদবাবু বুঝতে পারলেন অস্বস্তি নয়, আওয়াজ। হালকা একটা আওয়াজে ঘুম ভেঙেছে। ঝমঝম আওয়াজটা আসছে থেমে থেমে। কি যেন ঘুঙুর পায়ে হাঁটছে, হাঁটছে না, লাফাচ্ছে। কে লাফাচ্ছে? কোথায় লাফাচ্ছে? গলা শুকিয়ে গেল প্রসাদ বাবুর। তিনি চোখ খুললেন। ঘর অন্ধকার। অন্ধকার কেন? ঘর অন্ধকার থাকার কথা নয়। রাতে আলো জেলে শুয়েছিলেন। নতুন জায়গায় তিনি ঝুঁকি নেননি। চোর ডাকাত থাকতে পারে, আলো দেখলে ভয় পাবে। ধরফর করে বিছানায় উঠে বসলেন প্রসাদবাবু। আলো কেনে ভালো? লোডশেডিং হতে পারে। মাথার ওপর ফ্যান ঘুরছে না। প্রসাদবাবু বুঝতে পারলেন ঝমঝম আওয়াজটা আসছে ছাদ থেকে, কখনো জোরে, কখনো মিলিয়ে যাচ্ছে। শরীরের অস্বস্তিটা এবার ভয়ের চেহারা নিল। অন্য কোনো সময় এর ছিটে ফোটা ভয় পেলেও প্রসাদবাবু চাদর মুড়ি দিয়েছেন। আজ কিন্তু উঠে বসলেন। একবার ছাদে গিয়ে দেখলে কেমন হয়? কথাটা ভাবতেই প্রসাদবাবুর মন একসঙ্গে দুটো উত্তর দিল। একবার বলল, কিচ্ছু হয়নি, সব সব মনের ভুল। নিজে গিয়ে দেখে এসো। ভয় পেলে চলবে না। ভয়ের দিন তোমাকে শেষ করতে হবে। তারপরেই বলল, যেও না, যেও না, বাইরে বিপদ আছে। দোনামোনার মধ্যেই খাট থেকে নামলেন প্রসাদবাবু। অন্ধকারে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেলেন। পা দুটোকে মনে হচ্ছে পাথর। কাপা হাতে দরজার ছিটকিনি খুলতে অনেকটা সময় লাগলো। খোলা দরজা দিয়ে কয়েক পা বেরিয়ে এসে দাঁড়ালেন। নির্জন অন্ধকার ছাদ। আকাশে চাঁদ নেই, অসংখ্য তারা। ছাদ জুড়ে নরম আলো পড়ছে কুয়াশার মতো। সেই আলো সাদা আর নীলে মেশা। বেশ লাগছে দেখতে। মনে সাহস এনে চারপাশে ভালো করে তাকালেন প্রসাদবাবু। না, কেউ নেই। ঘুঙুরের আওয়াজটাও শোনা যাচ্ছে না। দূরে বড় রাস্তা দিয়ে ট্রাক চলে যাওয়ার আওয়াজ ভেসে এলো। নিশ্চিন্ত হলেন প্রসাদবাবু। নিজের মনেই পিঠ চাপড়ালেন। ভাগ্যিস চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেননি, তাহলে ভয়টা বেড়ে যেত। কাল সকালেই এই চমৎকার বাড়ি ছেড়ে পালাতেন। ঘুরে দাঁড়িয়ে ফের ঘরে ঢুকতে গেলেন প্রসাদবাবু। আর তখনই চোখ পড়ল নারকোল গাছটার দিকে। নিমেষের ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শরীরে। ওটা কি? গাছ তো নয়, অন্য কিছু। একটা মানুষ যেন, ঝাপসা চুল, হাসছে। অন্ধকারের চোখ মুখ, অন্ধকারের হাসি। ডাল পাতাগুলো লম্বা হাতের মতো বেরিয়ে রয়েছে। পেতে রেখেছে ছাদের ওপর। হাওয়ায় দুলছে তারা। আওয়াজ হচ্ছে খসখস। খামছে ধরার আগে। বাঁধানো ছাদে যেন নখ সানাচ্ছে। চোখের পাতা ফেলতে পারছেন না প্রসাদবাবু। তাকে কে যেন মাথার ভেতর বলছে, চলে যাও, পালিয়ে যাও,
ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলো এখনই। কণ্ঠস্বরটা বাচ্চা মেয়ের মতো চেনা, কিন্তু চিনতে পারছেন না প্রসাদবাবু। তিনি বুঝতে পারছেন এখন এ ঘরে ঢুকে যাওয়া দরকার, খুব দরকার, কিন্তু পারছেন না। নারকেল গাছের ডালপাতা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। তারপর হাত ধরে টান দিল, কিন্তু সম্পূর্ণ নিজের অনিচ্ছায় এগিয়ে যেতে লাগলেন ছাদের কিনারার দিকে। আর কয়েক পা গেলেই ছাদের ছোট্ট পাঁচিল। পাঁচিল টপকালেই জ্ঞান হারানোর আগে প্রসাদবাবু স্পষ্ট শুনতে পেলেন গাছটা বাচ্চা একটা মেয়ের গলায় হেসে উঠল। গলাটা এবার চিনতে পারলেন প্রসাদবাবু, ছোট্ট মেয়ে বীণা। পরদিন সকালে ছাদের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল প্রসাদবাবুকে। পেল আসানসোল থেকে আসা প্রসাদবাবুর বোন ছন্দা আর ভগ্নিপতি কিঙ্কর। তারা প্রসাদবাবুকে না জানিয়ে কাল রাতে ট্রেনে উঠেছিল। পরিকল্পনাটা কিঙ্করের, একেবারে বাড়িতে হাজির হয়ে শ্যালককে চমকে দেবে। এই কারণে দুদিন অফিস থেকে ছুটি নিয়ে এসেছে। ছন্দার কাজও আছে, দাদার জন্য বাড়িটা একটু গুছিয়ে দিয়ে যাবে। রান্নার একজন লোক চাই, খুঁজতে হবে। বীণার মা থাকলে কোনো চিন্তা ছিল না, কিন্তু এ শহরের পাট গুটিয়ে সে চলে গেছে। 1 বছর আগে পর্যন্ত এই বাড়িতে বন্ধ দরজা খুলে ঝাড়পোছ করতে আসতো। সঙ্গে তার 12 বছরের মেয়েটাও থাকতো, ছাদে খেলতো। একদিন খেলতে খেলতে ওই বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় বেচারি। তার মা তখন একতলায় ছিল। বাড়ির মালিকের কাছে ছন্দা শুনেছে বীণা মেয়েটা ছিল ভারী সুন্দর, কথায় কথায় হাসতো। বায়না করায় একজোড়া ঘুঙরু কিনে দিয়েছিল তার মা। মেয়েটা সেই ঘুঙরু পরে লাফিয়ে বেড়াতো, আওয়াজ হতো ঝমঝম। বীণা যে কি করে ছাদ থেকে পাঁচিল টপকে পড়ল তাই নিয়ে রহস্য হয়ে গেছে। কেউ যেন হাত ধরে টান দিয়েছিল, নইলে পাঁচিল টপকাবে কেন? যদিও এসব কথা প্রসাদবাবুকে বলেননি তার বোন। একেই তিনি ভীতু মানুষ। কিঙ্কর ডাক্তার ডাকতে ছুটল।